প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো রাষ্ট্র ব্যবসা, সপ্তম অধ্যায়, প্রথম পত্র। রাষ্ট্র কর্তৃক গঠিত ও পরবর্তীতে জাতীয়করণকৃত কোনো ব্যবসায়ের মালিকানা, পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। আমরা ইতিপূর্বে এক মালিকানা কারবার, অংশীদারি কারবার, যৌথ মূলধনী কারবার এই ধরনের ব্যবসা নিয়ে আলোচনা করেছি। আজ প্রথম রাষ্ট্রীয় ব্যবসা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো রাষ্ট্রীয় ব্যবসাটা আমাদের মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, রাষ্ট্র এত রকমের চাকরি থাকতে, সরকারের অনেক কিছু থাকতে, আবার ব্যবসার ক্ষেত্রে সরকারের মালিকানার প্রয়োজন কিসে? এগুলো তো এরকমই। কিছু কিছু বিষয় আছে যে ব্যবসাগুলো যদি জনগণের হাতে দিয়ে দেওয়া হয় তাহলে জনকল্যাণ বা জনস্বার্থ বিঘ্নিত হতে পারে। ঠিক সেই বিষয়টি খেয়াল রেখে মুনাফা অর্জন নয়, শুধুমাত্র জনকল্যাণের উদ্দেশ্যেই এই ব্যবসাটা পরিচালিত হয় এবং গঠন করা হয়। এই ব্যবসায়ের মূল উদ্দেশ্য জনকল্যাণ বা রাষ্ট্রের কল্যাণ সাধন করা, অন্য কোনো উদ্দেশ্য নয়। বেসরকারি পর্যায়ে বা ব্যক্তি পর্যায়ে যে সকল ব্যবসায় গড়ে ওঠে তার মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন করা, কিন্তু এই ব্যবসায়ের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং জনকল্যাণ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ওয়াসা, তিতাস গ্যাস, এই ধরনের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো, যেগুলো যদি পাবলিকের হাতে দেওয়া হয়, জনগণের হাতে দিয়ে দেওয়া হয়, তাহলে তারা জনকল্যাণের চাইতে মুনাফা অর্জনের বিষয়টি বেশি প্রাধান্য দেবে। তাতে জনস্বার্থ বিঘ্নিত হবে এবং এই জনস্বার্থ বিঘ্নিত না ঘটানোর জন্যই কিন্তু রাষ্ট্র কর্তৃক এই ধরনের কারবারগুলো নিয়ন্ত্রণ করা হয় বা পরিচালনা করা হয়। তো রাষ্ট্রীয় ব্যবসায়ের এটাই মোটামুটি ধারণা। আমরা যদি আরেকটু বলতে চাই, রাষ্ট্র কর্তৃক যে কারবার গঠিত হয় বা মূলধন সরবরাহ করা হয় এবং পরিচালনা করা হয় সেটি রাষ্ট্রীয় ব্যবসা বলা হয়। এর মূল উদ্দেশ্য হলো জনস্বার্থের কল্যাণ সাধন করা, মুনাফা অর্জন নয়। তো এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্য। আমরা অনেক সময় আলোচনার সময় বলে থাকি যে বৈশিষ্ট্য শব্দটি এরকম যে একটা বিষয়ের ভালো দিক এবং খারাপ দিক, অর্থাৎ ভালো গুণ খারাপ গুণ মিলেই কিন্তু বৈশিষ্ট্য। তো এই রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্যের প্রথম পয়েন্ট হলো স্বতন্ত্র গঠন প্রণালী। রাষ্ট্রীয় ব্যবসায়ের সরকারি নিয়ম কানুন পালন করে সরকারের উদ্দেশ্যে মূলত গঠিত হয়, সরকারি উদ্যোগে মূলত গঠিত হয়। রাষ্ট্রপতির বিশেষ আদেশ বা দেশের আইনসভার বিশেষ আইন বলে, সংবিধানের যে আইনটাকে বলা হয়, সংবিধানের মাধ্যমেও এটি গঠন করা হয়ে থাকে। এছাড়া বেসরকারি অনেক প্রতিষ্ঠানকে জাতীয়করণের মাধ্যমে রাষ্ট্র মালিকানায় আনা হয়। দুই হলো রাষ্ট্রীয় মালিকানা। রাষ্ট্রীয় মালিকানাটা আমরা প্রথমেই যেটা বললাম যে এই কারবারের মালিক কিন্তু রাষ্ট্র নিজে, অর্থাৎ সরকার। রাষ্ট্রীয় ব্যবসায়ের মালিক হলো সরকার বা জনগণ। এর সকল সম্পদ বা সকল মুনাফা সবকিছু কিন্তু জনগণের কল্যাণের জন্য ব্যয় করা হয়। আর এর যারা কর্মচারী থাকে, প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত থাকে, সবার স্বার্থ বিবেচনা করে এই রাষ্ট্রীয় মালিকানা কারবারটা গঠন করা হয়। অবশ্য এরূপ ব্যবসায় সরকারি বেসরকারি যৌথভাবে পরিচালিত হতে পারে। 3 হলো স্বাধীন আইনগত মর্যাদা। এরূপ ব্যবসায়ের বিশেষ আইন বলে গঠিত হয় বিধায় এটি পৃথক আইনের সত্তা ও মর্যাদার অধিকারী। এই ব্যবসায়ের নিজ নামে সিলমোহর থাকে, যেটি ব্যবহার করে নিজে এটি পরিচালিত হতে পারে। তারপরে হলো জনকল্যাণের উদ্দেশ্য। আমরা প্রথমেই আলোচনা করেছি যে রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণের বা জনগণের কল্যাণ সাধন করা। জনগণের কল্যাণের উদ্দেশ্যেই
প্রকৃতপক্ষে এই কার্ডটি গঠন করা হয়ে থাকে। এই ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জনকল্যাণের স্বার্থ, জনগণের কল্যাণ সাধনই মূল উদ্দেশ্য। দেশের অর্থনীতির উপরে কার্যকর নিয়ন্ত্রণ, সুষম অর্থনৈতিক উন্নয়ন ও ন্যায্য মূল্যে উন্নত মানের পণ্য ও সেবা প্রদান করাই রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্যতম উদ্দেশ্য। এখানে একটু প্রশ্ন থাকতে পারে যে ন্যায্য মূল্যের বিষয়টা কি। যদি সরকার যে সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ পণ্য, সে সমস্ত পণ্য বা জীবন উপকারী কিছু পণ্য আছে, এই ধরনের পণ্যগুলো যদি পাবলিকের হাতে দিয়ে দেওয়া হয় ব্যবসার ক্ষেত্রে, তাহলে কিন্তু তারা মুনাফার দিকটা বেশি বিবেচনা করবে। তো সেই বিষয়গুলোর সরকার নিজ উদ্যোগে জনগণের কল্যাণ সাধনের উদ্দেশ্যে সরকার জনগণের পাশাপাশি এই ধরনের ব্যবসা করে থাকে, যেন জনগণ তাদের এক সাইডিয়া ভাব থেকে দূর করতে পারে এবং জনগণের কল্যাণ সাধনে ন্যায্য মূল্যে পণ্যটা সরবরাহ করতে পারে। এটাই হলো রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্যতম বৈশিষ্ট্য। 5 হলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও পরিচালনা। রাষ্ট্রীয় ব্যবসায়ের ব্যবস্থাপনা পরিচালনা সকল ব্যবস্থাপনা ও পরিচালনা সরকার কর্তৃক নির্ভর করা হয়। যেহেতু মালিক এর সরকার, সুতরাং সরকারই এর ব্যবস্থাপনা এবং পরিচালনার দায়ভার গ্রহণ করে থাকেন। সরকার বিভাগীয় সংগঠন সরকার নিয়ন্ত্রণ ও মন্ত্রণালয়ের অধীনে এবং বিধিবদ্ধ কর্পোরেশন সরকার নিযুক্ত নির্বাহী ও পরিচালক মন্ডলীর অধীনে এটি পরিচালনা করা হয়ে থাকে। সরকারি কোম্পানি যেগুলো সরকার পরিচালক হিসেবে নিয়োগ করে থাকে এবং তারাই সরকারের দেখভাল করে থাকেন। 6 হলো বৃহদায়তন প্রকৃতি। এটা আর অন্যতম একটা বৈশিষ্ট্য। এই রাষ্ট্রীয় ব্যবসায়ের যতগুলো বৈশিষ্ট্য আছে তার ভিতরে অন্যতম একটা বৈশিষ্ট্য কিন্তু বৃহদায়তন প্রকৃতি, অর্থাৎ বড় প্রকৃতি হয়। রাষ্ট্র যখন কোনো কারবার করবে তখন তা সে শুরু করলে সেটা মানাবে না বা সারা দেশের জনগণের জন্য সেটা পর্যাপ্ত হবে না। তো এই 16 কোটি বা তার অধিক জনগণের কথা ভেবেই কিন্তু রাষ্ট্রকে কোনো ব্যবসা পরিচালনা করতে হয়। নিঃসন্দেহে সেটা বৃহৎ প্রকৃতি হয়, কারণ সরকারের পুঁজি সাধারণ মানুষের চাইতে অনেক বেশি এবং সরকারের সদস্য সংখ্যা অন্য মানুষের মতো না, তার সদস্য সংখ্যা 16 কোটি মানুষ, তাই তাদের স্বার্থে বৃহৎ প্রকৃতির ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে। সাধারণত জনসাধারণ যারা আছে পাবলিকরা, তারা কিন্তু ওই বৃহৎ আকৃতির ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে চায় না। এখানে ঝুঁকি বেশি থাকে এবং অনেক বেশি মূলধনের প্রয়োজন হয়, যে কারণে সরকার জনগণের স্বার্থে এই বৃহদায়তন প্রকৃতির প্রতিষ্ঠানগুলো তৈরি করে থাকে। 7 হলো চিরন্তন অস্তিত্ব। চিরন্তন অস্তিত্ব শব্দটা আমরা এর আগে যৌথ মূলধনীতেও পড়েছি। চিরন্তন অস্তিত্ব মানে দীর্ঘদিন বা আমৃত্যু। এই চিরন্তন স্থায়িত্ব হচ্ছে এরূপ ব্যবসায়ের স্থায়িত্ব অনেকটা চিরন্তন প্রকৃতি বলা যায়। জনগণের কাছে জবাবদিহিতার ভয়ে ও অন্যভিক কারণে সরকার ইচ্ছা করলে এই বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো সহজেই বিলোপ সাধন ঘটাতে পারে না। এটা তৈরি করতে যতটা কঠিন হয় তার চেয়ে অনেক বেশি কঠিন হয় এটা বিলোপ সাধন ঘটানো। তাই এটাকে বলা হয় চিরন্তন অস্তিত্বের বা চিরন্তন স্থায়িত্ব। আমরা এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য। রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য কি, উদ্দেশ্যে এই ব্যবসাটি গঠন করা হয় সেই উদ্দেশ্য সম্পর্কে আমরা এখন আলোচনা করব। আমরা এর আগে মোটামুটি ভাবে বলেছি যে রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য কিন্তু জনকল্যাণ, জনস্বার্থের দিকে খেয়াল রেখেই এই কারবারটি গঠিত হয় এবং পরিচালিত হয়। তো এই প্রাচীনকাল থেকে এই ব্যবসায় ব্যক্তি মালিকানাধীন পরিচালিত হয়ে আসলেও শিল্প বিপ্লবের পর ব্যক্তি মালিকানাধীন ব্যবসাগুলো সমাজে মারাত্মক ধনবৈষম্যের ব্যবধান সৃষ্টি করে। যারা এই ব্যবসা শুরু করে ওই সময় বড় পর্যায়ে ব্যবসা শুরু করে তারা অনেক বেশি প্রভাবশালী হয়ে যায় এবং অনেক ধনী হয়ে যায় এবং সমাজে একটা বৈষম্য সৃষ্টি হয়, অর্থাৎ এক শ্রেণীর মানুষ অনেক ধনী আর এক শ্রেণীর মানুষ অনেক গরিব। এই ধনী গরিবের বৈষম্য দূরীকরণের স্বার্থেই রাষ্ট্রীয় ব্যবসা গঠন করা হয়। তো আমরা দেখি প্রথম পয়েন্টে কি। প্রথম পয়েন্ট হলো
জনকল্যাণ। রাষ্ট্রীয় ব্যবসায়ের গঠনের মূল উদ্দেশ্য কিন্তু জনকল্যাণ। জনগণের কল্যাণ যাতে সাধিত হয়, জনগণের উপকার যাতে হয়, জনগণ যেন ন্যায্য মূল্যে তার পণ্যটা পায়, জনগণ যেন উপকৃত হয়, এই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু রাষ্ট্রীয় ব্যবসা গঠন করা হয়। 2 হলো অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও খুশি মতো চলতে দেওয়া যায় না। দেশের যারা বড় ব্যবসায়ীরা তারা কিন্তু এই অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন তাদের হাতেই ছিল বা তাদের হাতে থাকে। তো এই অর্থনৈতিক ব্যবস্থা মুষ্টিমেয় কিছু মানুষের অর্থনৈতিক উন্নয়নটা পুরো দেশের ভাবমূর্তিকে পাল্টে দিতে পারে না। পুরো দেশের ভাবমূর্তি পাল্টে দিতে হলে সমস্ত দেশের মানুষের সম অধিকার প্রয়োজন হয় বা সমস্ত মানুষের অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজন হয়। ঠিক সেই বিষয়টি খেয়াল রেখে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু রাষ্ট্রীয় ব্যবসাটা গঠন করা হয়। 3 হলো সম্পদের সুষম বন্টন। সম্পদের সুষম বন্টন মানে সম্পদ, আমাদের দেশে যে যতটুকু সম্পদ আছে, এই সম্পদটা যদি মুষ্টিমেয় কিছু মানুষের হাতে চলে যায়, তাহলে কিন্তু আপামর জনসাধারণ সে সম্পদ থেকে বঞ্চিত হবে। তো এই যে সম্পদ, আমাদের দেশটা একটা সম্ভাবনাময় দেশ, এখানে কিন্তু অনেক সম্পদই আছে। দুর্ভাগ্যজনকভাবে সম্পদগুলো কিছু রাঘববল মানুষের হাতে কুক্ষিগত থাকে। এই রাঘববল মানুষের হাত থেকে কুক্ষিগত করার থেকে রক্ষা করার জন্যই এই কারবারের সৃষ্টি। অর্থাৎ সম্পদ যেন সমাজের বিশেষ একটা শ্রেণীর হাতে কেন্দ্রীভূত না হয়, তা নিষেধ করার জন্য এই রাষ্ট্রীয় কারবার গঠন করা হয়। দেশের সম্পদ যাতে সকলের মাঝে সুষমভাবে পৌঁছতে পারে, সেটি রাষ্ট্রীয় ব্যবসার অন্যতম একটা উদ্দেশ্য। আমরা উদাহরণস্বরূপ একটা কথা বলতে পারি যে গ্যাস বা খনিজ সম্পদ, এই সম্পদগুলো যদি কোনো ব্যক্তি মালিকানার হাতে থাকতো, তাহলে কিন্তু সে তার সম্পদ আরো বেশি অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে সে সম্পদ কিন্তু কুক্ষিগত করে তার নিজের মতো ব্যবহার করত। এতে কি হতো, সে নিজে ব্যক্তিগতভাবে অনেক বেশি অর্থনৈতিকভাবে উন্নত হতো, কিন্তু অন্য সাধারণ জনগণ তা থেকে বঞ্চিত হতো। এই বৈরী ভাব বা এই বৈরী আচরণ বা বৈরী সম্পদের গড়ার হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যেই মূলত রাষ্ট্রীয় ব্যবসা সৃষ্টি হয়। 4 হলো একচেটিয়া ব্যবসা রোধ। একচেটিয়া ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তি মালিকানা যাতে সমাজে অশুভ প্রভাব বিস্তার করতে না পারে বা স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ না থাকে, সেই উদ্দেশ্যেই রাষ্ট্রীয় ব্যবসা গঠিত হয়। আমাদের আগে একচেটিয়া ব্যবসাটা একটু আমাদের ধারণা নিতে হবে। একচেটিয়া ব্যবসা হলো যে ব্যবসা একজন ব্যক্তি কর্তৃক পরিচালিত হয় এবং এই ব্যবসা আর অন্য কেউ করে না। এই ধরনের ব্যবসা ক্ষেত্রে ওই ব্যবসায়ী ইচ্ছা করলেই পণ্যের দাম বৃদ্ধি করতে পারে, ইচ্ছা করলেই পণ্যের গুণগত মান নষ্ট করতে পারে বা গুণগত মান ঠিক না রেখেই বাজারে ছাড়তে পারে এবং খেয়াল খুশি মতো এই ব্যবসা করে অধিক সম্পদের মালিক হতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে যেন ওই ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানগুলো একচেটিয়াভাবে জনগণকে না ঠকাতে পারে বা অধিক মুনাফা মূল্য না নিতে পারে, সেই কারণে সরকার সে সমস্ত ক্ষেত্রে ব্যবসা তৈরি করে, ব্যবসা সৃষ্টি করে, যেন ওই একচেটিয়া প্রভাব থেকে জনগণ রেহাই পায়। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি মোবাইল ফোন কোম্পানিগুলো। সাধারণত প্রথমত আমাদের দেশে গ্রামীণ ফোন ছিল, তারা কিন্তু প্রথম পর্যায়ে 10 টাকা পর্যন্ত পার মিনিট কল রেট ছিল এবং কোনো পালস ছিল না। তো এটা একটা জনগণের কাছে একটা একচেটিয়া ব্যবসা ছিল। তারা একচেটিয়াভাবে অনেক অর্থের সম্পদ গড়েছে। তাদেরকে এই একচেটিয়া প্রভাব থেকে মুক্ত করার জন্য বাংলাদেশ সরকার কিন্তু পরবর্তীতে সরকার মানে যে একটা ফোন কোম্পানি যায়, যেটা টেলিটক নামে আমরা জানি, সেই কোম্পানিটার মাধ্যমে তাদেরকে সেই একচেটিয়া প্রভাব থেকে মুক্ত করা হয়। অবশ্য পরবর্তীতে আরো অনেক কোম্পানি
সেখানে অংশগ্রহণ করে, যেমন বাঙালি বলতে পারি আমরা, রবি আছে, এই ধরনের অনেক অনেক কোম্পানি এসে তাদের পণ্যটা এখন সহনশীল পর্যায়ে নিয়ে আসে, এবং সেটি একমাত্র এই রাষ্ট্রীয় ব্যবসার কারণে কিন্তু সম্ভব হয়েছে। 5 হলো সুষম শিল্পায়ন। সুষম শিল্পায়নটা সম্পর্কে আমাদেরকে একটু আগে আমরা সুষম শিল্পায়নটা কি বলা হয় সেটাকে বুঝি। সুষম শিল্পায়ন হলো দেশের সমস্ত জায়গায় সব ধরনের শিল্পের উন্নয়ন বা সব ধরনের শিল্প তৈরি। কোনো ব্যক্তি যখন কোনো শিল্প কারখানা তৈরি করে তখন সে ভাবে যে কোথায় করলে বা কি ধরনের পণ্যের বা কি ধরনের শিল্প কারখানা করলে আমি বেশি লাভবান হতে পারবো, অধিক মুনাফা অর্জন করতে পারবো। এই বিষয়টি খেয়াল রেখে সে যে সমস্ত এলাকায় বা যে ধরনের শিল্প কারখানা গড়ে তুললে তার জন্য উপকার হবে সেই ধরনের শিল্প কারখানা তৈরি করে। সেটা দেশের একটা নির্দিষ্ট এলাকায় হতে পারে বা নির্দিষ্ট কোনো পণ্য হতে পারে। এরকম করলে কিন্তু সারা দেশের মানুষের ওইভাবে উন্নয়নটা হয় না বা শিল্পের সুষম উন্নয়ন হয় না। সরকার এক্ষেত্রে সুষম উন্নয়নের মাধ্যমে, সুষম শিল্প উন্নয়নের মাধ্যমে সারা দেশে সব ধরনের শিল্পের তৈরি করে সারা দেশকে একযোগে শিল্প উন্নয়নের দিকে নিয়ে যায়। এটাকে বলা হয় সুষম শিল্প উন্নয়ন, অর্থাৎ সারা দেশে শিল্পের উন্নয়ন ঘটানো। 6 মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ। দেশের অর্থনীতির উপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যই সকল দেশেই নেতৃত্ব প্রদানকারী কিছু আর্থিক প্রতিষ্ঠান সরকারি মালিকানায় পরিচালিত হয়। আমাদের দেশে যেটিকে আমরা বাংলাদেশ ব্যাংক বলি, বাংলাদেশ ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক কিন্তু আমাদের যে নোট গুলো আছে এগুলো তৈরি করতে পারে না বা পরিচালনা করতে পারে না। তো যদি কোনো ব্যক্তির হাতে, রাষ্ট্রবাদী অন্য কোনো ব্যক্তির হাতে এই অর্থ নোট ছাপানোর বিষয়টা ছেড়ে দেওয়া, দায়ভার ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সে ভুল ব্যবহার করতে পারে, তার ব্যক্তি স্বার্থের ক্ষেত্রে সে এটা খারাপ দিকে প্রভাব করতে পারে। তো এই প্রভাবকে রোধ করার উদ্দেশ্যেই মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এরপর আছে দেশ রক্ষা শিল্প পরিচালনা। দেশ রক্ষা শিল্প বলতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার উদ্দেশ্যে প্রতিরক্ষার সাথে সংশ্লিষ্ট শিল্পসমূহ রাষ্ট্র মালিকানায় গঠন ও পরিচালনা করা হয়ে থাকে। যেমন অস্ত্র কারখানা বলতে পারি, বা কিছু খনি আছে যেগুলো যদি সাধারণ মানুষের হাতে দিয়ে দেওয়া হয় তাহলে সেইগুলো কিন্তু দেশ রক্ষার স্বার্থে, দেশ রক্ষার বিপক্ষেও ব্যয় হতে পারে। সেই কারণে দেশ রক্ষাকারী শিল্পগুলো পরিচালনা এবং গঠন এবং মালিকানা সরকারের হাতে থাকে। এটা একটা সরকারি রাষ্ট্রের অন্যতম উদ্দেশ্য। এরপর আছে গুরুত্বপূর্ণ ঔষধ ও ক্ষতিকারক পণ্য নিয়ন্ত্রণ। গুরুত্বপূর্ণ ঔষধ, ভেষজ ও ক্ষতিকারক পণ্য নিয়ন্ত্রণ। গুরুত্বপূর্ণ ভেষজ ও ক্ষতিকারক পণ্যের উৎপাদন ও বন্টন বেসরকারি খাতে অর্পণ করলে তার অপব্যবহার সম্ভাবনা বেশি থাকে। জীবন রক্ষাকারী ঔষধগুলো বা গুরুত্বপূর্ণ ঔষধগুলো যদি কোনো পাবলিকের হাতে ব্যবসা করতে দিয়ে দেওয়া হয়, শুধুমাত্র পাবলিকের হাতে দিয়ে দেওয়া হয়, তাহলে সে মুনাফা অর্জনকেই প্রাধান্য দেবে এবং সে তার মতো ব্যবসা করবে। ফলে জনগণের স্বার্থটা বিঘ্নিত হবে এবং জনগণ চরম হতাশা এবং দুর্ভোগে শিকার হবে। ঔষধ নিয়ে তারা চরম দুর্ভোগের শিকার হবে। এই দুর্ভোগ থেকে রক্ষা করার উদ্দেশ্যে এই সরকার এই শিল্পটাকে রাষ্ট্রীয় ব্যবসার সাথে সম্পৃক্ত করেছে। আমরা একটা সুন্দর উদাহরণ দিতে পারি। একসময় আমরা উদাহরণ দেখেছি যে বিজ্ঞাপনে দেখতাম যে এসএমসি রোড স্যালাইন ছিল সর্বপ্রথম স্যালাইন ডায়রিয়া রোগের জন্য এই স্যালাইন। তখন কিন্তু একচেটিয়া ভাবে তারা এই ব্যবসাটা করেছে। পরবর্তীতে সরকার পুরা দেশে যতগুলো স্বাস্থ্য কমপ্লেক্স আছে বা কমিউনিটি ক্লিনিক আছে, এখানে তারা তাদের তৈরি আবার স্যালাইন জনগণকে সরবরাহ করতে শুরু করে। এই যে জনগণকে যখন স্যালাইন তৈরি করে সরবরাহ করতে শুরু করে, তখন কিন্তু এসএমসি চাইলেই তাদের ইচ্ছা মতো দাম দিয়ে বা তাদের কৃত্রিম সংকট দেখে জনগণকে আটকাতে পারবে না। তো এরপর আছে ভারী ও মৌলিক শিল্প প্রতিষ্ঠান। মূলধন সংস্থানের সীমাবদ্ধতা, অধিক পুঁজি এবং মুনাফা প্রত্যাবর্তনের বা মুনাফা প্রাপ্তিতে বিলম্বের কারণে ব্যক্তি মালিকানাধীন অধিকাংশ প্রতিষ্ঠান মৌলিক ও ভারী শিল্পগুলো
শিল্প প্রতিষ্ঠা করতে চায় না। কারণ সাধারণ মানুষজন চায় একটা প্রতিষ্ঠানে যখন সে বিনিয়োগ করবে সেখান থেকে মুনাফা চায় এবং তার মূলধনটা ফেরত চায়, যেটা এই ভারী ও মৌলিক শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে সম্ভব না। এই ক্ষেত্রে একমাত্র বা শুধুমাত্র সরকারই এই কাজটা করে জনস্বার্থের জন্য। সর্বশেষ আছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। সরকার যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে, রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে, তখন কিন্তু শুধু মুনাফা অর্জনের, আমরা আগে বলেছি মুনাফা অর্জনই সরকারের মূল উদ্দেশ্য না, জনস্বার্থই সরকারের মূল উদ্দেশ্য। তো সেখানে যেহেতু মুনাফা অর্জনের উদ্দেশ্য নয়, অধিক কর্মসংস্থানের সুযোগ কিন্তু সরকার সেখানে সৃষ্টি করে, যেন জনগণ এটা থেকে উপকৃত হয়। তো আজকের এটাই ছিল আলোচ্য বিষয়। আমরা আগামী দিন নতুন কোন বা এই রাষ্ট্রীয় ব্যবসায়ের পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানাই আজকে আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।